আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, সেটা যে ইউনিটেই হোক না কেন, তোমরা জানো তোমাদের ভর্তি পরীক্ষায় এমসিকিউর পাশাপাশি রিটেন পরীক্ষা দিতে হবে তোমাকে। এই জন্য তোমাকে রিটেনের প্রস্তুতি অবশ্যই ভালোভাবে নিতে হবে। আবার এটা তোমরা সবাই জানো ভাইয়া, যদি তুমি কোনো কারণে এমসিকিউতে ফেল করো তবে তোমার রিটেন খাতাটাই চেক করা হবে না। ফলে বুদ্ধিমানের কাজ হবে রিটেনের প্রস্তুতির পাশাপাশি এমসিকিউ কে খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া, কারণ এমসিকিউ মিস তো তোমার রিটেন খাতায় চেক করা হবে না ভাইয়া। এবং আমি তো বলি ভাইয়া, তোমার এমসিকিউ প্রস্তুতি যদি ভালো হয়, তোমার রিটেন প্রস্তুতিও কিন্তু ভালো হওয়ার খুব সহজ হয়ে যাবে ভাইয়া। তোমাদের ইংলিশ প্রস্তুতিকে সহজ করার প্রয়াস চালাবো। তোমরা চাইলে আমি কমপক্ষে 15টা ভিডিওর একটা সিরিজ দিব, যেটা তোমার জন্য সুন্দর একটা প্র্যাকটিস হয়ে যাবে। এবং আমি এমন প্রশ্নগুলো তোমাদেরকে এখানে সমাধান করিয়ে দেখাবো যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, খুব প্রবেবল আসছে এমন টাইপ। এবং তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিয়ে প্রতিদিন একটু চিন্তা করবা, একটু পজ করে তারপর ভাইয়ের সাথে মিলাবা, চেক করবা তোমার কটা প্রশ্ন এখানে কারেক্ট হয়। এবং ইনশাআল্লাহ ভাইয়া তোমাদেরকে ছেড়ে যাব না। এমসিকিউর পাশাপাশি তোমাদের রিটেন প্রস্তুতিটাকে খুব সহজ করার প্রয়াস খুব ভালোভাবেই চালাবো আমি अगेन 15টার মতো টপিক ওয়াইজ ক্লাস নিব, যেটা আমি আমার পেইড ব্যাচে নেই, সেটা একবারে সম্পূর্ণ ফ্রিতেই দিব। তোমরা শুধু আমার কথা মতো প্রস্তুতি নিবা এবং প্রত্যেকটা ক্লাসে ভাইয়া একটা হোমওয়ার্ক দিব, যেটা তোমরা করবা এবং আমার কাছ থেকে ফিডব্যাক নিবা ইনশাআল্লাহ। তোমাদের এমসিকিউ রিটেন উভয় পার্ট, ইংলিশের উভয় পার্টটাই ভাইয়া কভার করে দিব। ওকে ভাইয়া, তোমরা নিশ্চয়ই আমাকে দয়া রাখবা, ক্লাসে একটা রিঅ্যাকশন দিবা, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। চলো ভাইয়া শুরু করি আল্লাহর উপর ভরসা করে। আমাদের প্রথম ক্লাসের তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটা ভাইয়া, তোমাদের জন্য কথা ছিল ভাইয়া, সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসছো ভাইয়া। খাতা কলম নিয়ে বসো, প্রত্যেকটা প্রশ্ন চিন্তা করো, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসবে এমনটা ভেবে গুরুত্ব দাও ভাইয়া, কারণ আমার এখান থেকে কমন নিশ্চয়ই পাবা ইনশাআল্লাহ। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ কোন পার্টস অফ স্পিচ? নিশ্চয়ই জানো ভাইয়া, এই শব্দটার সাথে একটা সংযুক্ত আছে, TION সংযুক্ত আছে। কোন শব্দের সাথে যদি আমরা সংযুক্ত পাই, শব্দটা কি হয়? নিশ্চয় নাউন হয়। নিশ্চয় উত্তরটা কি? নাউন। এবং তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তোমরা নিশ্চয়ই ভাইয়া আরো বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার চান্সেস থাকবে। এবং আমার এই প্রশ্ন সমাধানের ক্লাসগুলো ঢাবি ছাড়া যত জায়গায় পরীক্ষা বাংলাদেশে হয়, সেটা চাকরি পরীক্ষা হোক, ভর্তি পরীক্ষা তো বটেই, সবার জন্য খুব কাজে দেবে ইনশাআল্লাহ। সেকেন্ড কোশ্চেন ভাইয়া, দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। পজ করো, চিন্তা করো ভাইয়ার সাথে, দেন আনসার মিলাও। উত্তর হবে ভাইয়া, দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। আজ রাস্তায় অনেক জ্যাম বুঝাচ্ছে। দেখো ভাইয়া, ট্রাফিক শব্দটাকে আমরা সবাই আনকাউন্টেবল নাউন আকারে জানি, তাই না? আনকাউন্টেবল নাউন কি কখনো প্লুরাল হয় ভাইয়া? হয় না। এবং আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হলো মাছ, মেনি কিন্তু না। ফলে উত্তর তুমি সি আর ডির মাঝেই থাকবা, তাই না? এবং নিশ্চয় তুমি উত্তর কোনটাকে নিবা আমি জানি, তুমি উত্তর নিশ্চয় ডি নাম্বার নিবা, টু মাচ ট্রাফিক। কারণ আমরা জানি ভাইয়া, ভেরি মাচের পর কিন্তু নাউন লিখতে হয় না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। টু মাচ ট্রাফিক, সেন্টেন্সটা পড়ো, দেয়ার ইজ টু মাচ ট্রাফিক অন দ্য রোডস টুডে। এই যে ভাইয়া বলছিলাম না শুরুতে তোমাদেরকে ইন্ট্রোতে, যে এমসিকিউ প্রস্তুতি তোমাকে রিটেনে হেল্প করবে, খুব করে হেল্প করবে ভাইয়া। তুমি কি লিখবা? ট্রান্সলেশন ভালো লিখবা, তারপর তুমি প্যারাগ্রাফ লিখবা, সেন্টেন্স কমপ্লিশন লিখবা, অথবা তুমি সেন্টেন্স মেক করবা, এক্সপ্লেনেশন করবা, ফ্রি হ্যান্ড রাইটিং, ওভারঅল পয়েন্ট অফ ভিউ। এই ফ্রি হ্যান্ড রাইটিং বা ইচ্ছে মতো লেখার অভ্যাস করতে হলে ভাইয়া ইংলিশ রিডিং পড়ার অভ্যাস করতে হয়। তো রিডিং পড়ার দুটো অভ্যাসের কথা ভাইয়া বলবো তোমাদেরকে। একটা হলো ভাইয়া, তুমি যখন গ্রামার পড়ছো, ধরো এই প্রশ্নটাই পড়ছো, দেয়ার ইজ ড্যাশ টু মাচ ট্রাফিক অন দ্য রোডস টুডে। আমরা নর্মালি কি করি, উত্তর টু মাচ ট্রাফিক পাইছি বুঝে শুনে হয়তো চলে যাই। ভাইয়ার এখানে রিকোয়েস্ট থাকবে, তোমার এমসিকিউ প্রস্তুতিটাকে তুমি রিটেনেও ট্রান্সফর্ম করতে পারো। কিভাবে? There is too much traffic on the roads today। এই বাক্যটাকে দু তিনবার রিডিং পড়ে ফেলো, তোমার জন্য খুব সহজ এটা। There is too much traffic on the roads today, there is too much traffic on the roads today। কেন বলছি ভাইয়া, তোমরা যখন ইংলিশ লিখি, যখন লিখবা তুমি দেখো ভাই, তুমি আগে মুখে বলো, তারপর খাতায় লিখো। তার মানে তোমার যদি মুখে পড়ার অভ্যাসটা বেশি থাকে, ন্যাচারালি তোমার লেখায় খুব ভালো ভালো সেন্টেন্স চলে আসবে। তুমি বুঝবা না কেন এত ভালো সেন্টেন্স চলে আসবে, কারণটা হলো তুমি ইংলিশ ভালো রিডিং পড়ো। ফলে এটা একটা ভালো এবং সহজ উপায়। প্লাস
পত্রপত্রিকা পড়ার অভ্যাস করা যেতে পারে। আমি সেদিকে না গিয়ে তোমাদেরকে বলবো ভাইয়া ইংলিশ টেক্সট বই, এইচএসসি ইংলিশ টেক্সট বই, যে গল্পগুলো তোমাদের পড়তে হয় সিলেবাসে আছে, ওই গল্পগুলো রিডিং পড়ো, প্রতিদিন একটা গল্প রিডিং পড়ো, 10 মিনিট 15 মিনিট রিডিং পড়ো, মনোযোগ দিয়ে ভালোবেসে খুব অ্যাটেনশন দিয়ে রিডিং পড়ো। দেখো এটা তোমাকে কতভাবে হেল্প করবে ইনশাআল্লাহ। চলো ভাইয়া নেক্সট, থার্ড, হি স্পিক্স ড্যাশ ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ। পজ করো, চিন্তা করো, এখানে উত্তর কি হতে পারে। আসো ভাই, দেখো ভাইয়া ইংলিশ, এখানে ইংলিশ বলতে ভাষাকে রেফার করছে, তাই না? হি স্পিক্স, সে কথা বলে ইংরেজিতে, লাইক ড্যাশ ইংলিশ। লাইক অর্থ এখানে কি? লাইক অর্থ এখানে মতো, তাই না? তাহলে ইংরেজদের মতো। ভাইয়ারা জানি ভাষার আগে আর্টিকেল বসে না। অন্যদিকে ভাষা দ্বারা যদি ভাষা গোষ্ঠীকে বোঝায়, জাতিকে বোঝায়, তখন সেটাকে আমরা তার আগে আর্টিকেল দিয়ে লিখি। মূল পয়েন্ট হলো ভাইয়া এখানে উত্তর হবে হি স্পিক্স ইংলিশ, মানে ভাষার আগে আর্টিকেল দিয়ে বসছে, আর্টিকেল বসছে না। অন্যদিকে ইংলিশের আগে যখন আর্টিকেল দি বসে তখন সেটা দ্বারা ইংরেজদেরকে বোঝায়, জাতিকে বোঝায়। ফলে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে ইংরেজদের মতো। এবং খেয়াল করে ভাইয়া লাইক শব্দটা এখানে নিশ্চয়ই ভার্ব না, লাইক শব্দটা এখানে মর্ত অর্থ দিচ্ছে। তারপর দেখো দা ইংলিশ একটা নাউন ফ্রেজ আছে, তাই না? ফলে আমরা লাইকটারে কি বলবো ভাইয়া? প্রেপোজিশন বলবো। ইয়াস, পরীক্ষা চলে আসতে পারে পার্টস অফ স্পিচ আকারে। তাহলে লাইক শব্দের অর্থ যখন মতো হবে তখন লাইকটাকে আমরা কি বলি ভাইয়া? প্রেপোজিশন বলি। দেন 4, বাংলাদেশ ইজ ড্যাশ নিড ড্যাশ গুড এডুকেশন। ভাইয়া দুটো অপশন রেখেছি তোমাদের জন্য, এটা কোথাও পরীক্ষা আসে নাই ভাইয়া, নিজে বানিয়ে দিছি তোমাদেরকে। এটা চিন্তা করো, পজ করো, উত্তর দেখাবো ভাইয়া। ইয়াস, উত্তর হবে ভাইয়া বি নাম্বার, ইন নিড। বাংলাদেশ ইজ ইন নিড অফ গুড এডুকেশন। বাংলাদেশের প্রয়োজন খুব ভালো পড়াশোনা। দেখো ভাইয়া ইংলিশের এই এক্সপ্রেশন হলো ইন নিড অফ। ইন নিড অফ মানে হলো ওয়ান্ট, কোনো কিছুর প্রয়োজন, চাহিদা, এটা বোঝাচ্ছে। তাহলে বাংলাদেশ ইজ ইন নিড অফ গুড এডুকেশন, বাংলাদেশের প্রয়োজন ভালো পড়াশোনা। তাহলে দেখো এখানে নিড শব্দটা নিশ্চয়ই ভার্ব নাই, নিড শব্দের এখানে কি ভাইয়া? নাউন। ইন নিড অফ, বাংলাদেশের প্রয়োজন ভালো পড়াশোনা। তাহলে বাক্যটা রিডিং পড়ে ফেলো ভাইয়া, বাংলাদেশ ইজ ইন নিড অফ গুড এডুকেশন, বাংলাদেশ ইজ ইন নিড অফ গুড পিপল, বাংলাদেশ ইজ ইন নিড অফ গুড পলিটিশিয়ানস, বাংলাদেশ ইজ ইন নিড অফ গুড রিসার্চার্স, তাই না? তারপর 5, আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া, বিশেষ পরীক্ষা এসছে, সবাই খুব সহজে পারার মতো পারবা আশা করছি ইনশাআল্লাহ। ইয়াস ভাইয়া আসো, এখানে উত্তর হবে লুক ফরওয়ার্ড, তার সাথে টু বসে, ভার্বের সাথে কি বসবে ভাইয়া? আইএনজি বসবে, তোমরা জানো এটা। আমরা নরমালি ভাইয়া টুর পরে ভার্বের বেস ফর্ম লিখি, ভার্বের বেস ফর্ম লিখি, টুর পরে ভার্বের বেস ফর্মটা লিখি। অন্যদিকে এই লুক ফরওয়ার্ড টু যুক্ত কিছু এক্সপ্রেশন আছে, লাইক লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, বি অ্যাকাস্টম টু। এদের পরে আমরা কি লিখি? ভার্বের সাথে আইএনজি লিখি। ফলে উত্তর হবে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। এটা খুব খারাপ লাগতে পারে, টুর পরে আইএনজি লিখতে, বাট রিডিং পড়ে ফেলো, ভালো লাগাও এটা জোর করে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। একটা প্রশ্ন আমি স্টুডেন্টের কাছ থেকে পাই, তোমাদের মনে থাকার কথা কারো কারো, সিইং হইল কেন? কারণ স্যার আমরা তো জানি সি, লুক, হিয়ার এমন কিছু ভার্ব আছে যাদেরকে কোনো কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এখন আমার উত্তর হলো ভাইয়া আইএনজি দেখে কিন্তু কন্টিনিউয়াস টেন্স আমরা নির্ধারণ করি না ভাইয়া, সাবধান। আইএনজি থাকলেই একটা শব্দ কন্টিনিউয়াস টেন্সে না। আইএনজি আছে ভার্বের সাথে, আগে একটা বি ভার্ব থাকতে হবে, এম, ইজ, আর, ওয়াজ, আর, শেল বি, উইল বি, কিছু একটা থাকতে হবে, তাই না? তার মানে আমরা যেই ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি না সেই ভার্বগুলোর সাথে আইএনজি লেখা যায়। কন্টিনিউয়াস টেন্স মানে হলো ভাইয়া ভার্বের সাথে আইএনজি, তার আগে একটা এম, ইজ, আর, ওয়াজ, আর, শেল বি, উইল বি কিছু একটা না থাকলে তুমি ওই ভার্বটার সাথে আইএনজি লিখতে পারো। ফলে কখনোই এই টু সিইং দেখে ভাবা যাবে না এটা ভুল ভুল লাগে কেন, এটা ঠিক ঠিক আছে, পুরো ঠিক আছে, কেমন? তারপর আসো ভাইয়া 5, 6, ক্রেডিট টাকা 500 ড্যাশ মাই অ্যাকাউন্ট। ক্রেডিট মানে কি? ক্রেডিট শব্দের অনেক অর্থ আছে, বলে না আমি এই ক্রেডিট, অল ক্রেডিটস গোজ টু, অল ক্রেডিটস গো টু ড্যাশ, মানে ক্রেডিট মানে ওই যে ভাব আর কি। আমরা কি বলতে পারি? ক্রেডিট নেয় না, বাংলা বলি না আমরা কিছু, মনে হয় এই যে তুমি যখন ফার্স্ট হয়ে যাবে না তখন দেখবা সব কোচিং তোমার ক্রেডিট নিবে, সব টিচাররা তোমার নিয়ে ব্যানার পোস্টার বানাতে চাইবে। এটা ওই যে সব ক্রেডিট তোমার কাছ থেকে ওনারা নিয়ে যাবে, অথচ ক্রেডিট সব তোমারই আসলে। তো ক্রেডিট টাকা, এখানে ক্রেডিট বলতে এখানে জমা করা অর্থ আসছে, অ্যাড করা অর্থে। উত্তর নিশ্চয়ই ক্রেডিট টাকা 500 টু
টু মাই অ্যাকাউন্ট, ক্রেডিট টাকা 500 টু মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে 500 টাকা জমা দাও। ক্রেডিট টাকা 500 টু মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে 500 টাকা জমা দাও। এখনো পর্যন্ত যারা আমার ভাইয়ার এই ক্লাসে রিয়েকশন দিতে পারো নাই, ভাইয়া বলবো একটু রিয়েকশন দিয়ে ফেলো ভাইয়া, কারণ তোমার রিয়েকশন অনেক মানুষের কাছে এই ভিডিওটা ছড়াতে হেল্প করে। ভাইয়া রেগুলার প্রতি বছর এই প্রশ্নটা পাই যে স্যার আপনার ক্লাসগুলো তো পরে পেলাম কেন, আগে পাইলে ভালো হইতো। ভাইয়া তোমার একটা রিয়েকশনের কারণে যদি একজন দুর্বল মানুষের কাছে, মানে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকা একজন মানুষের কাছে ভাইয়ার ক্লাসটা যায়, সে হয়তো উপকার পাবে, নিশ্চয়ই উপকার পাবে ইনশাল্লাহ। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, ভাইয়ার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। ভাইয়ার মানে কি বলা যায়, অ্যানালিটিক্স বলছে আমার ক্লাস যারা করে তার অ্যারাউন্ড 80% সাবস্ক্রাইব না করে রেগুলার ক্লাস করে। ফলে আমি চাইবো তোমরা সবাই আমার ক্লাসটা সাবস্ক্রাইব, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভাইয়া একটু মোটিভেটেড থাকি। উত্তর কি হবে ভাইয়া? ক্রেডিট টাকা 500 টু মাই অ্যাকাউন্ট। দেন ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। খেয়াল করে ভাইয়া, ইনকারেক্টলি, ইন মানে কিন্তু নন, মানে ভুল। ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা ভুল? খুব ভালো কোয়েশ্চেন ভাইয়া, ট্রাস্ট মি ভাইয়া। এখানকার 4টা ওয়ার্ড দিয়ে আলাদা প্রশ্ন আসছে, এখানকার 4টা ওয়ার্ড দিয়ে আলাদা আলাদা করে প্রশ্ন আসছে, মানে 1 এ 4। উত্তর কি ভাইয়া? উত্তর হবে নিশ্চয়ই সেপারেট। সেপারেট বানানটা কি ভাইয়া? সেপারেট। তাহলে বাকি দিনে ঠিক আছে। দেখো সাইকোলজি, তোমরা হয়তো পিসি চলো যাই সে পড়ো। কমিটি, দেখো COMMITTE কমিটি। রিসিভ, RECEIVE রিসিভের মতো অনেকগুলো বানান আছে, তোমাদের পরীক্ষা আসছে, এই দেখাবো বটে। রিসিভ, বিলিভ, রিলিভ, হ্যাঁ, তারপরে কনসিভ, এরকম শব্দ আছে, কাছাকাছি বানান। তাহলে দেখো কমিটি, সাইকোলজি, রিসিভ আর সেপারেট বানানটা এখানে ভুল, আমরা SEPA লিখতে হয়, সেপারেট। স্পেলিং থেকে প্রশ্ন নিশ্চয়ই পাচ্ছ, তোমরা জানো ভাইয়া স্পেলিং পড়ার ক্ষেত্রে দুটো উপায় বলি। এক, তুমি যখন রিডিং পড়বা ইংলিশ টেক্সট বই যদি পড়ো, মনোযোগ দিয়ে পড়বা। স্পেলিং শেখার সবচেয়ে ভালো উপায় ওটা একটা ভালো উপায়, যে তুমি যখন পড়ছো রিডিং ইংলিশ, তখন মনোযোগ দিয়ে দেখা ঠিক শব্দটার দিকে, তুমি দেখবা ভুল হলে তোমার মনে খটকা বাজবে। 1। 2 নম্বর উপায় হলো ভাইয়া তুমি প্রিভিয়াস কোশ্চেন পড়ো। প্রিভিয়াস কোশ্চেন পড়তে আসলে ভাইয়ার সাজেশন হলো, ধরো ABCD 4টা অপশন থাকে না স্পেলিং এর ক্ষেত্রে, ABCD 4টা অপশন। আমি বলি গ্রামাটিক্যালি, ভোকাবুলারি যখন প্রশ্ন পড়বা, স্পেলিং ছাড়া 4টা অপশনের অর্থ বুঝে যাওয়ার ট্রাই করবা। বাট ইন টার্মস অফ স্পেলিং যখন তুমি প্রিভিয়াস কোশ্চেন সমাধান করবা, ধরো ভাইয়া এখানে এই ধরো ABCD 4টা অপশন, এখন আমাদের এখানে তো ইনকারেক্ট বলছে, কোনটা ভুল। আমাদের পরীক্ষায় নরমালি বলা থাকে কোনটা কারেক্ট বানান। এখন ধরো A নাম্বারটা কারেক্ট, B নাম্বারটা ভুল, C নাম্বারটা ভুল, D নাম্বারটা ভুল, বইয়ে এখানে উত্তর লেখা আছে, তাই না? ধরো এখানে অ্যান্সার লেখা আছে A। তো ভাইয়ার সাজেশন হলো তুমি পেসে পড়ো না বেশি। পেসে না পড়ার উপায়টা হলো তুমি উত্তর A নাম্বার না, A নাম্বারটা উত্তরটা বই থেকে শুরু থেকে দাগায় রাখো, যে A নাম্বারটাই পড়ো, শুধু A নাম্বারটার একটু রিডিং পড়া মনোযোগ দিয়ে একবার দুবার লিখে ফেলো। আর এই BCD 3টা যেহেতু ভুল, এই 3টা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে আইসো না ভাইয়া। হ্যাঁ, তুমি যদি মনে করো স্যার আমি ভালো পারি, দেন তুমি ঘাটাঘাটি করতে পারো, এটা ঠিক ফর্ম বের করতে পারো। বাট ভাইয়া সাজেশন হলো তুমি এই যে 3টা অপশন আছে এখানে, এই 3টা ঠিক ফর্মও পাওয়া যাইবা অন্য কোনো প্রশ্নে। তো আমার অপশন হলো 4টা প্রশ্নের মাঝে যেহেতু এটা কারেক্ট, তুমি এটা নিয়ে ঘাটাঘাটি করো, এটার দিকে তাকাও, এটার দিকে এটা লিখো। বাকি BCD যে ভুল, এই ভুলগুলোর দিকে তাকাইও না। ভাইয়ার এক্সপেরিয়েন্স বলছে তুমি যদি এই ভুলগুলোর দিকে তাকাও, এগুলোর সাথে তুমি পরিচিত হয়ে যাবা। আনফরচুনেটলি পরীক্ষার হলে এই ভুলগুলোর কোনো একটা আসলে তোমার কাছে মনে হবে ঠিক। তার মানে ভাইয়ের পয়েন্ট অফ ভিউ হলো যেগুলো ভুল, ওই ভুলগুলোর সাথে তুমি পরিচিত হইবা না, যেটা ঠিক শুধু সেটার সাথে পরিচিত হও। পরীক্ষার হলে গেলে দেখবা এই 3টা তো আমার সাথে মিলে না, ফলে বাদ, যেটা মিলে সেটাই উত্তর। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা কাজে লাগাইতে পারো, ভাইয়ার অনেক স্টুডেন্ট এটা ফলো করে। তারপর আসো স্কাই, বার্ড, ওয়াটার কি? অ্যানালজি ভাইয়া, অ্যানালজি খুব সহজ জিনিস। অ্যানালজি বিশেষ করে যারা কমার্সের স্টুডেন্ট তাদের খুব করে পড়তে হয়। অন্যদিকে যারা BD ইউনিটি পরীক্ষা দেয়, লাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর, রাজশাহীতে, সবার কিন্তু অ্যানালজি পড়তে হয়। সেটা IQ আকারে হোক বা এমনি নর্মাল ইংলিশ আকারে কিন্তু অ্যানালজি আসে। তাহলে দেখো ভাইয়া স্কাই আর বার্ডের রিলেশন কি, চিন্তা করো। ওয়াটারের সাথে কোন শব্দের রিলেশনটা ভালো হয়? স্কাই আর বার্ডের রিলেশনটা খোঁজো, কঠিন জিনিস না, মোটেও সহজ, মানে খুব সহজ জিনিস। উত্তর হবে ভাইয়া স্কাই আর বার্ড। দেখো তো বার্ডের বিচলন ক্ষেত্র কোথায়? স্কাই, মানে বার্ড কিন্তু আকাশেই থাকে, মানে মোস্ট অফ দ্য টাইম তার ক্ষেত্র কিন্তু ওটা। অন্যদিকে ওয়াটারে কে থাকে? তার মানে দেখো আকাশে থাকে বার্ড, ওয়াটারে থাকে ফিশ। এখন বলো স্যার ওয়াটারে তো বোটও থাকে। ভাই ওয়াটারে বোটও থাকে জানি, বাট মানে বোট কি বার্ডের মতো প্রাণী? না,
ওয়াটারে লোটাসও থাকে, লোটাস কি বার্ডের মতো প্রাণী না ভাইয়া? তাহলে স্কাই ইকুয়ালস বার্ড, এট দ্য সেম ওয়ে ওয়াটার ইকুয়ালস ফিশ। আশা করি বোঝাতে পেরেছি রিলেশনটা ভাইয়া। নয় আসো, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফেয়ার, FAIR, ফেয়ার। ফেয়ার শব্দটার সিনোনিম কি, সমর্থক শব্দ কোনটা? শেয়ার, আনজাস্ট, স্টেটাস নাকি ইম্পার্শাল? পোজ করো, চিন্তা করো, উত্তর নিশ্চয় ভাইয়া ইম্পার্শাল। কি ইম্পার্শাল? ইম্পার্শাল মানে নিরপেক্ষ। তাহলে ফেয়ার আর ইম্পার্শাল মানে নিরপেক্ষ, এটা হলো সিনোনিম। দেন আসো 10, মিনাজ লাভলি ভয়েস ওয়াজ মিউজিক টু আওয়ার ইয়ার্স। মিনার ড্যাশ ভয়েস, আমাকে একটু প্রশ্ন করে লিখবা। আমি একটা প্রশ্ন তোমাদের করছি আলাদা আলাদা করে। এখানে এই লাভলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভাইয়া অপশন দিয়ে দিচ্ছি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তোমরা আমাকে কমেন্টে লিখবা যে ভাইয়া আপনি যে প্রশ্ন করেছেন 10 নম্বর প্রশ্নে লাভলি লিখবা। 10 নম্বর প্রশ্নে লাভলি শব্দটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব তুমি বলবা। ভাইয়া বুঝাই দিব না, আমি শুধু বলবো বাক্যটা রিডিং পড়ো, এতটুকু রিডিং পড়বা, রিডিং পড়ে বুঝবা লাভলি কি অ্যাডজেক্টিভ না কি অ্যাডভার্ব। তাহলে মিনার লাভলি ভয়েস ওয়াজ মিউজিক টু আওয়ার ইয়ার্স, ছিল মিউজিক, মিউজিক মানে মিউজিকের মতো, টু আওয়ার ইয়ার্স আমাদের কানে। তার মানে মিনার ভালো ভয়েস, আমাদের কানে মিউজিক, মিউজিক তো না ভাইয়া, মিউজিকের মতো। তোমরা এটার উত্তর কি লিখবা? তারপর ভাইয়া আরো বুঝিয়ে দেই। আচ্ছা, চিন্তা করা শেষ? নিশ্চয়ই এটার উত্তর হবে ভাইয়া মেটাফর। মেটাফর কেন? দেখো ভাইয়া একটা এক্সাম্পল দেই মেটাফরের। মেটাফর এক্সাম্পল হবে ধরো এরকম, এ মেড ডগ, এ মেড ডগ, সরি বাক্যটা এরকম, বাক্যটা ভুল বলে ফেলেছি ভাইয়া। বাক্যটা হবে এই, that man is a mad dog। ভাইয়া অর্থ কি পড়তে পারো? that man is a mad dog, ওই মানুষটা পাগলা কুকুর না, ওই মানুষটা পাগলা কুকুরের মতো। তার মানে সেম কথা এখানেও, কিন্তু বাক্যে মেটাফর মানে হলো যদি কোনো বাক্যে দুটো জিনিসের মাঝে তুলনা হয়, অ্যাজ লাইক উল্লেখ থাকে, তখন সেটার ভাইয়ারা বলি সিমিলি। অ্যাজ লাইক উল্লেখ থাকলে আমরা বলি সিমিলি। যেমন আই ওয়ান্ডার্ড লংলি অ্যাজ আ ক্লাউড, অ্যাজ আ ক্লাউড। যদি দুটো জিনিসের তুলনা থাকে, বাক্যে অ্যাজ লাইক উল্লেখ থাকে, তখন আমরা ওই বাক্যটাকে সিমিলি বলি। এবং বাক্যে দুটো জিনিসের তুলনা থাকে বাট অ্যাজ লাইক উল্লেখ থাকে না, এবং অর্থ করতে গেলে ভাইয়ারা মত অর্থ নিতে হয়, ওই বাক্যটাকে আমরা মেটাফর বলি। যেমনটা এখানে দেখছি, দ্যাট ম্যান ইজ আ ম্যাড ডগ, ওই মানুষটা পাগলা কুকুর না, পাগলা কুকুরের মতো। একই কথা, মিনার লাভলি ভয়েস ছিল আমাদের কানে মধুর বা মিউজিকের মতো, মতো কথা নিতে হচ্ছে। ফলে অ্যাজ লাইক উল্লেখ থাকলে ভাইয়া সিমিলি বলতাম, অ্যাজ লাইক উল্লেখ নাই বাট মত অর্থ নিতে হচ্ছে, বিধায় বাক্যটাকে আমরা কি বলবো? মেটাফর নিব। ভাইয়া সিমিলি, মেটাফর, এই পার্সনিফিকেশন অফ ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ রিলেটেড আমি লম্বা একটা ক্লাস নিয়ে এসেছিলাম। তোমরা যদি চাও আমি তোমাদেরকে এই ক্লাসটা আই বাটন দিয়ে রাখবো, এন্ড স্ক্রিন দিয়ে রাখবো, তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। মোটামুটি এই ছিল ভাইয়ের সাথে তোমাদের জন্য আজকের ক্লাস। আমি একটা প্রশ্ন করেছিলাম তোমাদেরকে, প্রশ্ন করেছিলাম লাভলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভাইয়ার এটা লিখে জানাবা 10 নাম্বার দিয়ে, এবং এই 10টা প্রশ্ন তোমার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে নিশ্চয়ই আমাকে জানাবা, আমাকে দয়া রাখবা, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা, রিঅ্যাকশন দিবা। সবার জন্য শুভকামনা। ভাইয়া তোমাদেরকে ফ্রিতে এমন কিছু দেওয়ার চিন্তা করছি ইনশাআল্লাহ, যেগুলো তোমরা পেইড বেচো ভাইয়া পাও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।